আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব রায়হান। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একটা মাথা নষ্ট করা অ্যাকশন সিনেমা, যেখানে দুই ভাই মাঠে নেমেছিল তাদের বাবার খুনের বদলা নিতে। তো এখানে এই দুই ভাইকে দেখেছেন, এদেরকে দেখে তো মনে হচ্ছে যে এরা দুজনেই 200 গুন্ডা মাস্তানকে জ্যান্ত খেয়ে ফেলবে। তো চলুন দেখি এই দুই ভাইয়ের মাথা নষ্ট করা এই জার্নি। গল্পের শুরুতে আমরা চাইনিজ নিউ ইয়ারের উৎসব অনুষ্ঠান দেখতে পাই। চায়না টাউনের ভিড়ের মধ্যে ওয়াল্টার নামের একজন প্রাইভেট ডিটেকটিভ খুবই টেনশন নিয়ে হাঁটতে থাকে। সে চুপি চুপি একটা প্যাকেজ মেইল বক্সে ফেলে দেয় আর তারপর কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর একটা জ্যাকেট চুরি করে সে রাস্তার দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু ঠিক তখনই একটা ভ্যান তাকে সজোরে ধাক্কা মারে আর সাথে সাথে ওখান থেকে গায়েব হয়ে যায়। ঘটনাস্থলেই ওয়াল্টার মারা যায়, আর অন্যদিকে আমরা তার বড় ছেলে জেমসকে দেখতে পাই, যে কিনা একজন নেভি কমান্ডো ছিল, আর সে এখন তার টিমকে পানির নিচে ট্রেনিং দিচ্ছিল। এই সময় তার কাছে একজন সৈন্য খবর পাঠায় যে তার বাবা মারা গেছে। খবরটা শুনে জেমস জলদি মর্গে পৌঁছে যায়, আর সেখানকার একজন অফিসার তাকে বলে যে এটা একটা হিট অ্যান্ড রান কেস। জেমস হাওয়াই শহরে থাকে আর সে তার নিজের বাড়িতে ফিরে চলে আসে। তার স্ত্রী ইলা আর তার দুই বাচ্চা কাই এবং লেনির সাথে সে বসবাস করত। সে খুবই স্বাভাবিকভাবে তার স্ত্রীকে জানায়, আমার বাবা মারা গেছে, কারণ তাদের মধ্যে আসলে গত কয়েক বছর ধরে কোনো যোগাযোগই ছিল না। ইলা আফসোস করে তাকে বলে যে তোমার সৎ ভাই জনিকে একটা কল করে দাও, ওকে অন্ততপক্ষে জানিয়ে দাও ঘটনাটা। জেমস বলে যে ও তো আমার কলই ধরে না, আর তাছাড়াও বাবার সাথে ওর তেমন কোনো ভালো সম্পর্কও ছিল না। এদিকে জনি, যে কিনা পেশায় একজন পুলিশ অফিসার ছিল, সে তার বাইকে করে বাড়ি ফিরছিল, কিন্তু সে দেখতে পায় যে তার গার্লফ্রেন্ড ভ্যালেন্টিনা নিজের ব্যাগ প্যাক করে চলে যাচ্ছে। সে তার কাছে যায় আর যাবার কারণ জিজ্ঞাসা করে। ভ্যালেন্টিনা তাকে জানায় যে তোমার তো আমার কোনো খেয়ালই নেই। এদিকে সে তার জন্মদিনের কথাও আসলে ভুলে গিয়েছিল, তাই জনি অনুশোচনা করে বলে যে দেখো প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, কিন্তু তবুও মেয়েটা সেখান থেকে চলে যায়। তো এই কষ্টে জনি সারা রাত মদ খেয়ে কাটিয়ে দেয়, আর ঠিক তখনই তার কাছে ইলার কল চলে আসে। সে তার বাবার মৃত্যুর খবরটা ইলার কাছ থেকে জানতে পারে। ইলা তাকে শেষকৃত্যের তারিখটাও জানিয়ে দেয়, কিন্তু জনির সেখানে যাবার কোনো ইচ্ছাই ছিল না। তো এখন সে যখন ওয়াশরুমে ছিল তখনই পেছন থেকে দুজন গুন্ডা চাকু নিয়ে চলে আসে আর তাদেরকে একটা ট্যাটু দেখায়, যেটা ইয়াকুজা গ্যাংয়ের ট্যাটু ছিল। তারা সেই প্যাকেজটার জন্য এসেছিল যেটা তার বাবা এদেরকে পাঠিয়েছিল, কিন্তু জনি তো এসবের কিছুই জানে না। জনি আগে থেকেই অনেক রাগে ছিল, তাই সে ওদের উপরে ঝাঁপিয়ে পড়ে আর তাদেরকে মারতে মারতে অবস্থা একেবারে খারাপ করে ফেলে। আর মারামারির সময় যখন একজন গুন্ডা তার মায়ের পুরনো একটা ছবি নিচে ফেলে দেয়, তখন জনি তাকে খুবই বাজেভাবে পিটিয়ে একেবারে মেরে ফেলে। সে ছবিটা তুলে নেয় আর সেটার ভেতরে তার বাবার একটা লুকানো ছবি দেখতে পায়। এরপর ওয়াল্টারের শেষকৃত্যের দিন চলে আসে। তো এখানে জেমসের বোন হানানিও উপস্থিত হয়ে যায়। জেমস সেখানে সিন্ডিকেট আর ইয়াকুজার মতো দুটো আলাদা আলাদা গ্যাংয়ের লোকদেরকে দেখতে পায়। সে বেশ চিন্তায় পড়ে যায় যে এরা এখানে করছেটা কি। তারা নিজেরাই বলাবলি করছিল যে ওয়াল্টার একজন ভালো ডিটেকটিভ ছিল, তাই নিশ্চয়ই তার অনেক বড় বড় কানেকশন রয়েছে। হানানি জনির কথা জিজ্ঞাসা করে যে ও কোথায়, ও কি আসবে না? জেমস তাকে বলে যে ওর তো আসার কোনো চান্সই নেই, ও হয়তো জানেও না। কিন্তু জনি ঠিকই সেখানে পৌঁছে যায় আর জেমসের বাচ্চাদের সঙ্গে সে দেখাও করে। তো এখানে দুই ভাইয়ের মধ্যে বেশ টেনশন কাজ করছিল। তারা একে অপরকে খোঁচা দিয়ে কথা বলতে থাকে। তো এখন শেষকৃত্য শেষ হবার পরে ছাইগুলো নিয়ে যাওয়া হয় আর এই দুই ভাই জেমসের বাড়িতে চলে আসে। তাদের দুজনের মধ্যে একটা পুরনো ঝামেলা ছিল, সেটা হচ্ছে ওয়াল্টার আসলে জেমসের মাকে ধোঁকা দিয়েছিল। জেমসের মা ছিল ওয়াল্টারের প্রথম স্ত্রী, আর পরবর্তীতে ওয়াল্টার জনির মাকে বিয়ে করে, অর্থাৎ দ্বিতীয় স্ত্রীর কোলে জনির জন্ম হয়। আর জেমস এইসব ব্যাপার নিয়ে কোনো কথাই বলতে চায় না, কারণ ওই সময় সে একেবারে ছোট ছিল আর তার পরিবারটা ভেঙে যাবার কারণে সে অনেক কষ্ট পেয়েছিল। তো যাই হোক, এখন লাঞ্চের টেবিলে তাদের সঙ্গে এই শহরের গভর্নর পিটারও চলে আসে, যে কিনা তাদের ফ্যামিলি ফ্রেন্ড ছিল। সে বলে যে তোমাদের দুই ভাইকে একই ছাদের নিচে দেখতে পেয়ে খুবই ভালো লাগছে। আর এখন তারা সবাই মিলে পুরনো বিভিন্ন কথাবার্তা শুরু করে দেয়। সেখানে একজন বলে যে ওয়াল্টার যদি তোমাদের দুজনকে একসাথে দেখতে পারতো ও খুবই খুশি হতো, কিন্তু তখনই জনি হঠাৎ করেই একটা বোমা ফাটায় আর বলে যে আমি এখানে ফিউনারেলের জন্য আসিনি, বরং আমি এটা দেখতে এসেছি যে আমার বাবাকে মেরেছে কে।
এই কথা শুনে সবাই একেবারে শকড হয়ে যায় আর এখানে থাকা বাচ্চাদেরকে সাথে সাথে উপরে পাঠিয়ে দেয়া হয়। জনি সবাইকে বলে যে কাল রাতে কয়েকজন লোক আমাকে মারার জন্য আমার ঘরে ঢুকে পড়েছিল। জেমস রেগে গিয়ে বলে যে তুই সব সময় তোর সাথে তোর বিপদগুলো টেনে নিয়ে আসিস। এখানে জনির এটাও মনে হয় যে তার মাকেও হয়তো খুন করা হয়েছিল, কিন্তু যাই হোক তারা এইসব কথার আর বেশি গভীরে যায় না। পরিবেশটা একেবারে শান্ত হয়ে যায় আর এখন জেমস তাকে বাইরে ডাকে আর তার পিছু পিছু চলে যায়। জেমস ফ্রাস্ট্রেটেড হয়ে বলে যে তুই সব সময় ঝামেলা করিস, ওটা শুধুমাত্র একটা হিট অ্যান্ড রান কেস ছিল। আমার বাবার দুর্ভাগ্য যে রাস্তায় একটা গাড়ির সামনে তিনি পড়ে গিয়েছিল। কিন্তু জনি তার এই কথায় কোনোভাবে একমত ছিল না। সে রেগে মেগে এখান থেকে বেরিয়ে চলে যায়। আর পরবর্তীতে জনি একটা বারে গিয়ে আবারও মদ খেতে বসে। সেখানে তার পুরনো বন্ধু আকাইরের সঙ্গে তার দেখা হয়ে যায়। সে হাওয়াইতে জনিকে দেখতে পেয়ে একেবারে অবাক হয়ে যায়। আকাই আসলে সিন্ডিকেট গ্যাংয়ের একজন লোক ছিল আর সে তার লিডার মিস্টার কে এর একটা মেসেজ নিয়ে এখানে এসেছিল। সে বলে যে মিস্টার কে তোমার সঙ্গে দেখা করতে চায়। জনি সাথে সাথে মানা করে দেয়, কিন্তু তার ড্রিঙ্কসের সঙ্গে নেশার ঔষধ মেশানো ছিল, তাই সে বেহুশ হয়ে যায়। যখন তার জ্ঞান ফেরে তখন সে তার সামনে ট্রাইড আর মিস্টার কে কে দেখতে পায়। তাদের মধ্যে অনেক পুরনো বেশ কিছু ঝামেলা ছিল, কারণ জনি তাদের অনেক লোককে মেরে ফেলেছিল। এছাড়াও জনি ভেবেছিল যে এই লোকগুলোই হয়তো তার মাকেও মেরে ফেলেছে, কিন্তু মিস্টার কে এই কথাটা সরাসরি অস্বীকার করে। জনিকে এখানে শুধুমাত্র একটা ওয়ার্নিং দেবার জন্য আনা হয়েছিল। মিস্টার কে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে তারা তাদের উপরে জনির কোনো হামলা আর সহ্য করবে না। মিস্টার কে তাকে বলে যে চুপচাপ নিজের বাড়িতে ফিরে যাও আর নিজের মতো চাকরি করো, আমাদের পথে বাধা হয়ে দাঁড়ানোর কোনো চেষ্টাও করো না। কিন্তু জনি তাদের কোনো কথাই শুনতে চায় না। তখন তারা জনিকে ধরে তার শরীরে একটা দাগ বা মার্ক বসিয়ে দেয়। মিস্টার কে বলে যে তোর কাছে এই আইল্যান্ড ছেড়ে চলে যাবার আর মাত্র 7 দিন সময় আছে। এরপর তোকে যদি এই আইল্যান্ডে দেখতে পাই তাহলে সমুদ্রে তোর লাশ ফেলে দেব। এরপর তাকে সমুদ্রের ধারে ফেলে দেয়া হয়। আর এদিকে জেমস ডিটেকটিভ রেনানের সঙ্গে দেখা করে, যাতে করে তার বাবার হিট অ্যান্ড রান কেসের ব্যাপারে সে একটু বিস্তারিত জানতে পারে। রেনার বলে যে যেই শহরে তোমার বাবার মৃত্যুর ঘটনাটা ঘটেছে সেই শহরটা একটু অদ্ভুত রকমের। সেখানে না তো কোনো সাক্ষী আছে, না কোনো সিসিটিভি ক্যামেরা, এমনকি ফরেন্সিক রিপোর্টও নেই। আর তাছাড়াও পুলিশ আমাদের কোনো জবাবদিহিতাও করতে চাচ্ছে না। জেমস সিকিউরিটি ক্যামেরার কথা জিজ্ঞাসা করে, কিন্তু জানতে পারে যে সেখানে শুধুমাত্র একটাই ক্যামেরা ছিল, সেটাও নষ্ট অবস্থায়। জেমসের কাছে ব্যাপারটা খুবই অদ্ভুত লাগে যে একজন প্রাইভেট ডিটেকটিভের মৃত্যুর কোনো তদন্ত কেন হচ্ছে না। রেনার বলে যে আমার তো এর মধ্যে কোনো ষড়যন্ত্র মনে হচ্ছে। এই কথা বলে সে তাকে তার বাবার বেঁচে যাওয়া কিছু জিনিসপত্রগুলো ধরিয়ে দেয়। জেমস যখন সেখান থেকে যেতে শুরু করে তখন রেনার তাকে ওয়ার্ন করে বলে যে দেখো যা হবার হয়ে গেছে, এই ব্যাপার নিয়ে খুব বেশি মাথা ঘামিও না, নইলে কোনো ঘুমন্ত সিংহকে ভুলবশত জাগিয়ে তুলবে। জেমস বলে যে চিন্তা করো না, আমি নিজেই সেই সিংহ। তো এখন জেমস গাড়িতে বসে তার বাবার জিনিসপত্রগুলো চেক করে আর সে একটা ফ্ল্যাশ ড্রাইভ আর অনেক লেখা একটা কাগজ খুঁজে পেয়ে যায়। কিন্তু ঠিক সেই সময় জনি চুপি চুপি তার বাবার বাড়িতে ঢুকে পড়ে। সে তার বাবার ডেস্ক চেক করে আর সেখানে একটা বন্দুক পেয়ে যায়। তখনই অন্য আরেকজন লোক ভেতরে চলে আসে আর জনি লুকিয়ে পড়ে। ওই লোকটা খুবই জলদি জলদি কিছু জিনিস খুঁজতে থাকে আর ঠিক তখনই জনি তার সামনে চলে আসে। লোকটা জনির উপরে বিভিন্ন জিনিসপত্র ছুঁড়ে মারে আর জানালা দিয়ে সোজা রাস্তায় লাফ দেয়। জনি সিঁড়ি দিয়ে নিচে নামতে যায় আর তখনই লোকটা দৌড়াতে থাকে, কিন্তু জনি তাকে ধরে নিচে ফেলে দেয়। সে তাকে সাথে করে নিয়ে যায় আর জিজ্ঞাসা করে যে তুমি ওখানে কি করছিলে। পিকা নামের সেই লোকটা বলে যে ওয়াল্টার আমার কাছে আমার বাবার মতো ছিল। জনির নাম শোনার পরে সে বলে যে আমি তোমার বাবার হয়ে বিভিন্ন রকমের ফোন ট্যাপ করা এবং বিভিন্ন হ্যাকিংয়ের কাজ করে দিতাম। জনি তাকে জিজ্ঞাসা করে যে ওয়াল্টার তোমাকে আসলে কি কাজ করতে বলেছিল। তখন পিকা বলে যে নিউ লোয়া ক্যাটারিং কোম্পানিতে উনি আমাকে চাকরি নিতে বলেছিল। জনি বলে যে দেখো এখন থেকে তুমি আমার হয়ে কাজ করবে। এই কথা বলে সে তাকে একটা ড্রিঙ্কস দেয়। অন্যদিকে জেমস তার বাবার অ্যাক্সিডেন্টের জায়গাটা চেক করতে যায় আর সেখানে একটা অ্যাডাল্ট শপের বাইরে লাগানো একটা ক্যামেরা নোটিস করে। সে দোকানের ভেতরে চলে যায় আর কাউন্টারে থাকা লোকটাকে কিছু ক্যাশ টাকা দিয়ে বলে যে দেখো তোমার দোকানের সামনে যেদিন গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই রাতের ফুটেজটা আমার দরকার।
লোকটা এই কথা শুনে তার ম্যানেজারকে ডেকে পাঠায় আর জেমস তার ম্যানেজারকেও রিকোয়েস্ট করে, কিন্তু এবার ম্যানেজার তাকে কোনো ফুটেজ দেবে না বলে মানা করে দেয়। তাই জেমস আবারও তাকে কিছু ক্যাশ টাকা দেয়, কিন্তু ম্যানেজার এবার তাকে বেরিয়ে যেতে বলে। এরপর জেমস রেগেমেগে তাদের উপরে হামলা করার সিদ্ধান্ত নেয়, আর তখনই ওয়াল্টারের বাড়িতে জনি একটা সার্ফিং বোর্ড দেখতে পায়, আর সে এখন পিকাকে জিজ্ঞাসা করে যে ওয়াল্টার কি সার্ফিং করতো, কিন্তু পিকা বলে যে না, ওর তো হাঁটু খারাপ ছিল। জনি ওই বোর্ডটা তুলে নেয় আর সেখান থেকে কিছু একটা নিচে পড়ে যায়। সে এবার একটা ব্লুপ্রিন্ট বের করে ফেলে। এদিকে আমরা পিটারকে দেখতে পাই যে কিনা বিচের ধারে একটা পার্টির আয়োজন করেছে, যাতে করে সামনের ইলেকশনের জন্য সে নিজের পার্টির প্রমোশন করতে পারে। সেখানে হানানিও উপস্থিত ছিল, কারণ সে ছিল তারই অ্যাসিস্ট্যান্ট। আর এখন হানানির কাছে জনির কল চলে আসে। জনি তাকে একটা ব্লুপ্রিন্টের ব্যাপারে জিজ্ঞাসা করে, যেটার উপরে গভর্নমেন্টের সিল মারা রয়েছে। হানানি বলে যে আমি এই 8 ডিজিটের নাম্বারের সাহায্যে ডেটাবেসটা একবার চেক করে দেখতে পারি। হানানি জনির ফোনটা কেটে দিয়ে ব্লুপ্রিন্ট খোঁজার কাজটা পরে করবে বলে ফেলে রেখে দেয়, কিন্তু জনি একেবারেই সময় নষ্ট করে না, সে ঠিকই খুঁজে বের করে ফেলে। জনি ওই ব্লুপ্রিন্টটা দেখতে পায় যেখানে ঘরবাড়ি আর স্কুলগুলো ভেঙে ফেলার একটা প্ল্যান করা রয়েছে। তো যাই হোক, এখন পিকা ক্লিনিকে যাবার জন্য এখান থেকে বের হতেই যাবে, কিন্তু ঠিক তখনই জেমস এই ঘরে ঢুকে পড়ে। জনি তাকে নিয়ে মজা করতে থাকে, কারণ শেষমেশ সেও সন্দেহের বশে এখানে এসে পৌঁছে গেছে। তো জেমস এখন ফুটেজটা নিয়ে এখানে চলে এসেছিল। তারা এখন ওই ফুটেজটার মাধ্যমে তাদের বাবার অ্যাক্সিডেন্টটা বারবার দেখতে থাকে। তারা দেখতে পায় যে গাড়িতে কোনো লাইসেন্স প্লেট নেই, আর এটা কোনো সাধারণ অ্যাক্সিডেন্ট হতেই পারে না, বরং এটা দেখে মনে হচ্ছিল যে কেউ ইচ্ছে করে এই ওয়াল্টারকে মেরে ফেলেছে। জনি বলে যে আমার এখন তাহলে শহরের সকল ব্লু ভ্যান আর ওই ক্যাটারিং সার্ভিসের ব্যাপারে ইনফরমেশন নিতে হবে, যেখানে বাবা পিকাকে কাজ করার জন্য বলেছিল। যাই হোক, এখন পিকা এই দুই ভাইকে এখানে রেখে এখান থেকে বেরিয়ে যায়, আর তারা দুই ভাই মিলে ভাবতে থাকে যে তাদের বাবা এত ছোট একটা ঘরে কিভাবে থাকতো। যাই হোক, এইসব কিছু ভাবতে ভাবতে তারা বাইরে বেরিয়ে আসে, আর তারা গাড়িতে বসে এই সমস্ত ঘটনাগুলো একটার সাথে আরেকটা মেলানোর চেষ্টা করে। জেমসের এখনও মনে হতে থাকে যে এটা হয়তো তাদের মধ্যে সন্দেহ বেশি হচ্ছে বলে এমন মনে হচ্ছে, বাস্তবে হয়তো এমন কিছুই নয়। তো এই ব্যাপারটা নিয়ে আবারও তর্ক শুরু হয়ে যায়, কিন্তু ঠিক তখনই তাদেরকে খুবই জোরে কেউ একজন এসে ধাক্কা মারে। অন্য আরেকটা গাড়ি তাদেরকে ধাক্কা দেয়, আর তাদের উপরে ওপেন ফায়ারিং শুরু হয়ে যায়। জেমস গাড়ির স্পিড বাড়িয়ে দেয়, আর জনি বন্দুক ধরে ফেলে। সে গুলি চালাতে থাকে, কিন্তু সামনের কাজটা একেবারে বুলেট প্রুফ ছিল বলে তারা শত্রুদের কোনো ক্ষতি করতে পারছিল না। তাই এখন জেমস তার নিজের বন্দুকটা বের করে আর একজনকে সাথে সাথে শেষ করে ফেলে। জনি দরজা ভেঙে বাইরে বেরিয়ে আসে, আর সে ফায়ারিং থেকে বাঁচার জন্য লুকিয়ে পড়ে। জেমস কোনো না কোনোভাবে নিজের গাড়ির উপরে উঠে পড়ে, আর সে হামলাকারীদের উপরে ঝাঁপিয়ে পড়ে। তারা উইন্ডশিল্ডের উপরে গুলি চালায়, কিন্তু সেটা কোনোভাবেই ভাঙছিল না। জনি সাথে সাথে জেমসকে এখান থেকে লাফ দেবার জন্য বলে, জলদি লাফ দাও, আর সে এখন গ্যাস ট্যাঙ্কের উপরে গুলি চালিয়ে দেয়। গাড়িগুলোতে আগুন ধরে যায়, তবে এ যাত্রায় জেমস প্রাণে বেঁচে যায়। জেমস এবার অভিযোগ করে বলে যে এটা আমার ফেভারিট গাড়ি ছিল, কিন্তু ততক্ষণে গাড়িটা খুবই বাজেভাবে ব্লাস্ট হয়ে গেছে। এরপর এই দুই ভাই চলে যায় ডিটেকটিভ রেনারের সঙ্গে দেখা করার জন্য। তারা আসলে জানতে চাচ্ছিল যে তাদের উপরে এমন হামলা কে আর কেন করলো। তো এখানে রেনার তাদেরকে বিভিন্ন ধরনের লেকচার দিতে থাকে। সে তাদেরকে এই ধ্বংসলীলার জন্য দোষারোপ করে। এছাড়াও সে জানায় যে তাদের উপরে ইয়াকুজা গ্যাং হামলা করেছিল। সে আরও একটা সত্যি ফাঁস করে দেয় আর বলে যে জনি এখন আর পুলিশ নেই, ওকে 2 মাস আগেই সাসপেন্ড করা হয়েছে। আর এখন জেমস তাকে অ্যাক্সিডেন্টের ওই ফুটেজটা দেখার জন্য ড্রাইভ দিয়ে দেয়, কিন্তু রেনার তাদেরকে ওয়ার্নিং দিয়ে বলে দেয় যে এইসব নিয়ে বেশি মাথা ঘামিও না। তো এখন সন্ধেবেলা এই দুই ভাই হানানির বাড়িতে চলে যায়, আর হানানি তাদেরকে জানায় যে সে এতক্ষণে কি খুঁজে বের করেছে। সে বলে যে জনি যে ব্লুপ্রিন্টটা পেয়েছিল ওটা আসলে নর্থ সাইডের প্রপার্টির ব্লুপ্রিন্ট ছিল, যেটাতে রাবিশো ফার্ম অনেক ইনভেস্ট করেছে। আর ওই রাবিশো ফার্মের মালিক ছিল মার্কাস রাবিশো, আর ওই জায়গার প্রত্যেকটা প্রপার্টি ছিল তার নামে। তাদের কাছে লোকটার ছবিও ছিল, আর তারা আন্দাজ করতে পারে যে ওয়াল্টার হয়তো এই রাবিশোর হয়ে কাজ করছিল। কিন্তু জনির মাথায় এটা ঢোকে না যে এখানে অ্যাপার্টমেন্ট বানানোর জন্য এত বড় কি এমন রহস্য থাকতে পারে যার জন্য কোনো মানুষকে মেরে ফেলতে পারে।
তো এখন জেমস বলে যে ওটা আসলে কোনো অ্যাপার্টমেন্ট নয়, বরং ওটা একটা ক্যাসিনো ছিল। এখানে ব্লুপ্রিন্টের পেছনে থাকা স্ট্যাম্প দেখে হানানি বলে যে এই শহরে তো জুয়া খেলা একেবারেই ইল্লিগ্যাল। এইসব কিছু দেখে জেমসের মনে হয় যে তাদের এই রাবিশোর সঙ্গে কথা বলা উচিত। তো হানানি তাদেরকে জানায় যে কালকে সে আর্ট মিউজিয়ামের জন্য তার বার্ষিক ফান্ডরেজার হোস্ট করেছে, আর রাবিশো নিশ্চয়ই ওখানে আসবে। তো এখন পরদিন সকালে জনি তার বড় ভাই জেমসের বড় বাইকটা দেখে একেবারে এক্সাইটেড হয়ে পড়ে। আর এটা দেখে জেমস সেখানে আসে আর বলে যে তোমাকে আমি বাইক কোনোভাবেই দেব না, এর আগে আমার পছন্দের গাড়ির 12টা বাজিয়েছো তুমি। এরপর সে তার বাবার পুরনো বাইকটা জনিকে দেখায়, আর তারা দুই ভাই ওই বাইকগুলোতে করে বেরিয়ে পড়ে সেই জায়গাতে যেখানে ওই ক্যাসিনোটা তৈরি হবার কথা ছিল। ওই জায়গাটা আসলে হাওয়াইয়ান একটা গ্রাম ছিল, আর সেখানে আমাকোর আদিবাসী কমিউনিটি গত 10 শতক ধরে বসবাস করে আসছে। তো এইসবের মাঝে জনির কাছে পিকার কল চলে আসে, আর সে জানায় যে পুলিশ সমুদ্র থেকে একটা ব্লু ভ্যান উদ্ধার করেছে, আর তারা একটা ডেড বডিও খুঁজে পেয়েছে। এই কথা শুনে দুই ভাই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়, আর সেখানে ডিটেকটিভ রেনার তাদেরকে বলে যে গাড়ির সামনের অংশ অনেকটাই ড্যামেজ হয়ে গেছে, আর তাছাড়াও গাড়িতে কোনো লাইসেন্স প্লেটও নেই। এটাই মনে হয় সেই হিট অ্যান্ড রানের গাড়িটা হবে যার ধাক্কায় তোমাদের বাবা মারা গেছে। তো রেনার্ড এখন শহরে রেজিস্টার হওয়া সমস্ত ব্লু ভ্যানের ডিটেলগুলো এই দুই ভাইয়ের সঙ্গে শেয়ার করতে থাকে, আর তারা দেখতে পায় যে এই লিস্টে শুধুমাত্র একটাই জাপানিজ নাম ছিল, সেটা হলো হায়াশি ইম্পোর্টস। এটা দেখে দুই ভাই ওই হায়াশি ইম্পোর্টসের কাছে যাবার সিদ্ধান্ত নেয়। কিন্তু তখনই পিকা বলে যে তোমরা রাবিশোর ফান্ডরেজ অনুষ্ঠান থেকে এই কাজটা শুরু করতে পারো, কারণ আমি সেখানে ক্যাটারিংয়ের কাজ পেয়েছি। তো এখন সেই পার্টিতে পিকা এই দুই ভাইকে ওয়েটার সাজিয়ে ভেতরে ঢুকিয়ে দেয়, আর তার কাছে এই ইনফরমেশনটাও ছিল যে হায়াশি ইম্পোর্টস মূলত ইয়াকুজা গ্যাংয়ের ছিল। পিকা বলে যে এখন তোমাদের আলাদা হয়ে যাওয়া উচিত। আর এখন এই দুই ভাই আলাদাভাবে নজরদারি করার সময় জনি একজন খুব সুন্দরী মহিলাকে দেখতে পায়, আর তার পিছু নেয়। সে ব্যালকনিতে ওই মহিলার কাছে যায় আর নিজের পরিচয় দেয়, আর মহিলাটাও তার সঙ্গে মজার ছলে কথা বলতে শুরু করে। অন্যদিকে পিকা জেমসকে থালা বাসন ধোয়ার কাজে লাগিয়ে দেয়, আর ঠিক তখনই সেখানে একজন জাপানিজ লোক এসে তার কাছে একটা প্লেট চায়, আর সেই লোকটা ওই প্লেটে কিছুটা কোকেন নিয়ে নেয়। ওদিকে ওই মহিলা জনির নামের শেষের অংশ হেল শুনে খুবই কৌতূহলী হয়ে যায়, কারণ সে ওয়াল্টার হেলকে অনেক ভালোভাবে চেনে। জনি বলে যে ওয়াল্টার হেল আমার বাবা ছিল, তবে উনি মারা গেছে। আর ওয়াল্টার মারা গেছে এই খবরটা শুনে মহিলাটা খুবই চিন্তায় পড়ে যায়। এদিকে ওই জাপানিজ লোকটা চলে যাবার পরে জেমস তার ফেলে যাওয়া কার্ডটা চেক করে, যেটা সে কোকেন নেবার সময় ব্যবহার করেছিল। সে দেখতে পায় যে কার্ডটার উপরে হায়াশি ইম্পোর্টস লেখা রয়েছে। অপরদিকে জনি ওই মহিলাকে তার বাবার সঙ্গে তার সম্পর্কের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন ওই মহিলাটা জনিকে জানায় যে আমি তোমার বাবাকে আমার স্বামীর কার্যকলাপের উপরে নজর রাখার জন্য কাজে রেখেছিলাম, কারণ আমার সন্দেহ ছিল যে আমার হাজবেন্ডের অন্য কোথাও চক্কর চলছে। ওই মহিলাটা আসলে মনিকা রাবিশো ছিল, মার্কাস রাবিশোর স্ত্রী। তাদের ডিভোর্স হয়ে যাচ্ছিল, আর যদি সে তার স্বামীর চিটিং করার কোনো প্রমাণ পেয়ে যায় তাহলে সে তার হাজবেন্ডের সম্পত্তির অনেক অংশ পেয়ে যেতে পারত। আর এখন জেমস জনিকে কল করে, আর ঠিক সেই সময়ই নাকামুরো নামের সেই কোকেন নেয়া লোকটা তার কাছে চলে আসে। জেমস তার কার্ডটা তাকে ফেরত দিতে দিতে বলে যে আমি এটা তোমাকে দিতে ভুলে গিয়েছিলাম। নাকামুরো তাকে জিজ্ঞাসা করে যে হায়াশি ইম্পোর্টসের ব্যাপারে তুমি কি জানো। জেমস বলে যে আমি শুধু এতটুকুই জানি যে একটা ব্লু ভ্যান মিসিং রয়েছে। নাকামুরো তার পরিচয়টা বুঝতে পেরে যায়, আর জেমস তাকে জিজ্ঞাসা করে যে রাবিশোর সাথে ইয়াকুজার কী সম্পর্ক। নাকামুরো কোনো জবাব দেয় না, আর সে হুমকির সুরে তার সঙ্গে কথা বলতে থাকে। এদিকে মনিকা জনিকে বলে যে আমাকে এখন যেতে হবে। এটা বলে সে জনিকে একটা ঠিকানা দিয়ে এখান থেকে চলে যায়। অপরদিকে নাকামুরোর হুমকি দেয়া চলতে থাকে, আর তারপর সেও চলে যায়। এরপর জেমস খেয়াল করে যে কয়েকজন গার্ড জনিকে এখান থেকে ধরে নিয়ে যাচ্ছে, আর খুব তাড়াতাড়ি আরও কয়েকজন গার্ড তার কাছেও চলে আসে। তারা তাদের দুই ভাইকেই রাবিশোর রুমে নিয়ে চলে যায়। রাবিশো তাদেরকে দেখে বলে যে তোমাদের বডি দেখে মানুষ তোমাদের হয়তো বোকা ভাবতে পারে, কিন্তু আমি বুঝতে পারছি যে তোমাদের অনেক বুদ্ধি রয়েছে। জেমস তখন তার আসল পরিচয় দিয়ে দেয় যে সে একজন নেভি কমান্ডো। এটা শুনে রাবিশো বলে যে তাতে আমার কি, আমি তো তোমার বাবা ওয়াল্টারকে পুরো পেমেন্টই করে দিয়েছিলাম। আর এটা জেনে তারা খুবই অবাক হয়ে যায় যে রাবিশো ওয়াল্টারকে হায়ার করেছিল, কিন্তু কেন? আর তাছাড়া ওয়াল্টারের মৃত্যুর খবর শুনে রাবিশো নিজেও খুবই শকড হয়ে যায়।
কিন্তু জনি রাবিশোর উপরে এই ওয়াল্টারের মৃত্যুর দায় দিতে থাকে আর জিজ্ঞাসা করে যে তার বাবার সঙ্গে রাবিশোর কিসের ডিল হয়েছিল। তখন রাবিশো বলে যে আমার স্ত্রী মনিকার উপরে নজর রাখার জন্য আমি ওয়াল্টারকে হায়ার করেছিলাম, কারণ আমার সন্দেহ হচ্ছিল যে আমার স্ত্রী আমাকে ধোঁকা দিচ্ছে। এইসব কথা শুনে জনি একটা গ্রেনেড নিয়ে খেলতে থাকে আর তাকে ভয় দেখিয়ে বলে যে সত্য কথা বলো। তো যাই হোক, এখানে তারা টেবিলের উপরে কয়েকটা কাটা আঙুল দেখতে পায় আর রাবিশো তাদেরকে এখান থেকে বের করে দেয়। তো এখন পরদিন সকালে জনি মনিকার দেয়া ওই ঠিকানাতে পৌঁছে যায় যেখানে অনেক মানুষের ভিড় দেখতে পায় সে। আর সেখানে গিয়ে সে জানতে পারে যে মনিকা বিল্ডিং থেকে পড়ে গিয়ে মারা গেছে। এটা দেখে প্রচণ্ড রাগে জনি সোজা রাবিশোর ম্যানশনে পৌঁছে যায়। সেখানে রাবিশো পুলের কাছে বসে চিল করছিল আর এদিকে জনি তার লোকগুলোকে একে একে মারতে থাকে, কিন্তু সে এর চেয়ে বেশি কিছু করার আগে তাকে ট্রেজার মেরে মাটিতে ফেলে দেয়া হয়। আর ফাইনালি রাবিশো তার সামনে চলে আসে। জনি চিৎকার করে বলে যে তোমার স্ত্রীকে কেন মারলে তুমি? রাবিশো কোনো উত্তর দেয় না, বরং তার উপরে হামলার অভিযোগ এনে জনিকে পুলিশে ধরিয়ে দেয়। জনিকে এখন জেলখানাতে বন্দি করে রাখা হয় আর সেখানে পিটার চলে আসে আর সে তাকে জানায় যে কিভাবে হানানি পার্সোনালি জনির জামিনের ব্যাপারে তাকে রিকোয়েস্ট করেছে আর সে কোনো না কোনোভাবে রাবিশোকে এই কেসটা তুলে নিতে রাজি করিয়েছে। জনি বলে যে রাবিশো নিজের স্ত্রীকে মেরে ফেলেছে, কিন্তু পিটার বলে যে দেখো, ওটা দেখার কাজ পুলিশের, ওটা তদন্ত করার কাজ তুমি পুলিশের উপরে ছেড়ে দাও, তুমি এসব কিছু নিয়ে মাথা ঘামিও না। সে আরও বলে যে ওয়াল্টারের মধ্যে একটা অন্ধকার দিক ছিল যেটা আমি তোমার আর তোমার ভাইয়ের মধ্যেও দেখতে পাই, কিন্তু তোমাদের কাছে অন্তত একে অপরের সঙ্গ রয়েছে যেটা ওয়াল্টারের কাছে ছিলই না। এইসব কথা শেষে জনি যখন বাইরে বেরিয়ে আসে তখন জেমস বাইরে তার জন্যই অপেক্ষা করছিল। জনিকে দেখে জেমস খুবই রেগে গিয়ে বলে যে দেখো, সব সময় আমি এইসব ঝামেলা একা একা সামলাতে পারবো না। সে আরও বলে যে সবাইকে মারধর করলেও তোমার মা কিন্তু আর ফিরে আসবে না, সুতরাং মাথা ঠান্ডা করো। এইসব কথা শুনে জনির খুবই রাগ হয়। সে তার মৃত মাকে নিয়ে এমন কথা একেবারেই সহ্য করতে পারে না আর সে জেমসের সঙ্গে মারামারি শুরু করে দেয়। জেমস নিজেও ঘুরে দাঁড়িয়ে হামলা করে আর বৃষ্টির মধ্যে তাদের দুজনের একটা মারাত্মক লড়াই শুরু হয়ে যায়। আর শেষ পর্যন্ত এই লড়াইয়ে জেমস জিতে যায় আর জনিকে মাটিতে এসে ফেলে দিতে পারে। জেমস এইসব ব্যাপারে একেবারেই ফ্রাস্ট্রেটেড হয়ে যায় আর তখনই জনি পেছনে বসে গিয়ে বলে যে কোনো পুরুষ মানুষ কিভাবে তার ছোট ভাইকে ঠিক সেই সময়টাতে একা ফেলে চলে যায় যখন ছোট ভাইটার তাকে সবচেয়ে বেশি দরকার ছিল। জেমস বলে যে আমি তোমাকে সাথে করে নিয়ে গেলে সিন্ডিকেট তোমাকে মেরেই ফেলতো, আমি তোমার নিরাপত্তার জন্যই তোমাকে দূরে পাঠিয়ে দিয়েছিলাম। জনি আরও বলে যে তোমার কোনো ধারণাই নেই যে নিজের মরতে বসা মায়ের চোখের দিকে তাকাতে আমার কেমন লেগেছিল যখন আমি কিছুই করতে পারছিলাম না তার জন্য। জেমস, তুমি আমার সবচেয়ে কাছের ছিলে, তুমি আমার বড় ভাই ছিলে, কিন্তু তুমি আমাকে ওই অবস্থায় একা ফেলে চলে গিয়েছিলে। এইসব কথা শুনে জেমস সেখানে হতাশ হয়ে বসে পড়ে আর বলে যে আমি বুঝতে পারছি ভাই, আমাকে ক্ষমা করে দিও। তো শেষ পর্যন্ত সে জনির সাথে সব ধরনের মনোমালিন্য শেষ করে ফেলে আর ফাইনালি দুই ভাইয়ের বন্ডিং আগের চেয়েও অনেক শক্ত হয়ে যায়। আর জেমস এবার জনিকে জিজ্ঞাসা করে যে তুমি বাবার এই ব্যাপারটার পেছনে এতটা কেন পড়ে আছো? ওয়াল্টার তো কখনোই ভালো বাবা ছিল না, তার জন্য এত কষ্ট কেন করছো তুমি? জনি বলে যে দেখো ভাই, আমি ওই লোকটাকে কখনোই খুঁজে পাইনি যে আমার মাকে মেরেছিল, আর এখন আমার সেই সক্ষমতা রয়েছে সেই লোকটাকে ধরার যে আমার বাবাকে মেরেছে। বাবা যেমনই হোক না কেন, মায়ের সাথে যা ঘটেছে তা আমি বাবার সাথে ঘটতে দিতে পারি না। তো এরপর বাড়িতে ফিরে আসলে তাদেরকে ইলার কাছ থেকে অনেক লম্বা একটা লেকচার শুনতে হয়। তবে তখনই আবার জনির কাছে তার গার্লফ্রেন্ড ভ্যালেন্টিনার কল চলে আসে। সে বলে যে আমি তোমার বাড়ির মেল বক্সের চিঠিগুলো নেবার জন্য এসেছিলাম আর আমি এখানে একটা প্যাকেজ পেয়েছি। আসলে এটাই ছিল সেই প্যাকেজ যেটা গল্পের শুরুতে ওয়াল্টার মেল বক্সে ফেলেছিল। জনি সাথে সাথে বুঝতে পারে যে এটা তার বাবার প্যাকেজ আর এই প্যাকেজটা খোঁজার জন্যই গল্পের শুরুতে ইয়াকুজা গ্যাংয়ের দুজন লোক তার উপরে হামলা করেছিল। তো যাই হোক, কলে থাকা অবস্থাতে ভ্যালেন্টিনা প্যাকেজটা খোলে যেটার ভেতরে একটা ফ্ল্যাশ ড্রাইভ ছিল। জনি তাকে বলে যে দেখো, তোমার এক্ষুনি হাওয়াইতে আসতে হবে, কিন্তু ভ্যালেন্টিনা একেবারে রাজি হয় না, কিন্তু জনি যেভাবেই হোক তাকে মানিয়ে নেয় আর শেষ পর্যন্ত ভ্যালেন্টিনা হাওয়াইতে চলেও আসে। সেখানে জেমস আর পিকার সঙ্গে তার পরিচয় করিয়ে দেয়া হয়। জনি এরপর ওই ফ্ল্যাশ ড্রাইভটা নেয় আর জনি আবারও তাদের সম্পর্কের ব্যাপারে সব কিছু ঠিক করার চেষ্টা করে, কিন্তু ভ্যালেন্টিনা তার কথায় পাত্তা না দিয়ে এখান থেকে চলে যায়। এসব কিছু দেখে জেমস আবারও জনিকে নিয়ে মজা করতে থাকে।
তো যাই হোক, এরপর তারাও বেরিয়ে পড়ে আর গাড়িতে বসে পিকা ওই ফ্ল্যাশ ড্রাইভটার অ্যাক্সেস নেবার চেষ্টা করে। আর সে বুঝতে পারে যে এইটা আসলে একটা ডিজিটাল এনক্রিপ্টেড ওয়ালেট, যেখানে মূলত টাকা পয়সা বা বিভিন্ন তথ্য খুবই সেফলি স্টোর করা হয়েছে। আর এটা দেখে ভ্যালেন্টিনা বলে যে এটা অ্যাক্সেস করার জন্য আমাদের 12 ডিজিটের একটা পাসওয়ার্ড লাগবে। আর অবভিয়াসলি পাসওয়ার্ড তো ওদের কাছে ছিল না। কিন্তু তখনই জেমস ওই বিলটা বের করে, যেটা সে ওয়াল্টারের জিনিসপত্রের ভেতর থেকে পেয়েছিল। পিকা সেই বিলের ভেতরে 12 ডিজিটের একটা নাম্বার দেখতে পায় আর সেটাকেই পাসওয়ার্ড হিসেবে ট্রাই করে। আর তখনই জনি জেমসকে বলে যে ভাই, আমার গার্লফ্রেন্ডটা কত হট তাই না, কিন্তু সে আমাকে একেবারে পাত্তাই দিতে চায় না। ভ্যালেন্টিনা এই সব কিছু শুনতে পায়, কিন্তু কিছু বলার আগে একটা চপার উপর থেকে তাদের উপরে ফায়ারিং শুরু করে দেয়। এক মারাত্মক অ্যাকশন শুরু হয়ে যায়। জনি বন্দুক ধরে গুলি চালাতে থাকে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। ভ্যালেন্টিনা ড্রাইভিং সিটে বসে পড়ে যাতে করে তারা বন্দুকগুলো ভালোভাবে ব্যবহার করতে পারে। আর এদিকে চপারটা রাস্তায় রীতিমতো ধ্বংসলীলা চালাতে থাকে। আর ভ্যালেন্টিনা সেই ধ্বংসস্তূপের ভেতর থেকে কোনো রকমে তাদের গাড়িটা বের করে নিয়ে আসে। আর তারপর শুরু হয় আরেক জ্বালা, কারণ দুটো বাইক তাদের ধরার জন্য পিছু নিয়ে নেয়। কিন্তু দ্রুতই ভ্যালেন্টিনা গাড়িটা ঘুরিয়ে দেয় আর বাইকারদের নিচে ফেলে দেয়। আর তারপর জনি আর জেমস ওই দুজন বাইকারকে ধরে শেষ করে দেয়। এরপর তারা সামনের দিকে এগোতে থাকে, কিন্তু পেছনের চপারটা তখনও তাদের পিছু করেই যাচ্ছিল। আর এবার চপারের মোকাবেলা করার জন্য জনি একজন সোলজারের বন্দুক তুলে নেয়। আর অ্যাকশনে যাবার আগে অবশেষে ভ্যালেন্টিনা তাকে চুমু দিয়ে দেয়। এই ঘটনায় জনির তো এনার্জি একেবারে বেড়ে যায় আর সে চপারের উপরে গুলি চালাতে থাকে, কিন্তু তাতে কোনোই লাভ হয় না। এদিকে জেমস খুবই শান্তভাবে নিশানায় স্থির করতে থাকে আর সে চপারের পাইলটকে একেবারে হেডশট মেরে দেয়। আর চপারটা রাস্তায় আছড়ে পড়ে, তবে সেটা ব্লাস্ট হবার আগে তারা একটা টানেলের ভেতরে ঢুকে পড়ে। অবশেষে তারা একটা শান্ত জায়গাতে পৌঁছায়। আর এবারও জেমস খুবই রেগে যায়, কারণ তার আগের গাড়িটার মতোই এবারও তার স্ত্রীর গাড়িটার একেবারে 12টা বেজে গেছে। যাই হোক, এখন পিকা ওই ওয়ালেটটা অ্যাক্সেস করে ফেলে। আর ভেতরের তথ্যগুলো দেখে ভ্যালেন্টিনা বলে যে প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ডলার ট্রান্সফার করা হয়েছে দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে। আর যে অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে সেই অ্যাকাউন্ট হোল্ডারের নাম পিটার মেহো, যে ছিল শহরের গভর্নর আর এই দুই ভাইয়ের পুরনো বন্ধু। তো এখানে এই দুই ভাই ব্যাপারটা এখন বুঝতে পারে যে আসলে রাবিশো পিটারকে এই টাকাগুলো দিয়েছিল, কারণ সে জুয়া খেলা এই শহরে লিগ্যাল করতে চায়। আর এই কাজটা তো সে করতে পারবে না, এটা করতে লাগবে সরকারি একজন লোক। আর সেই লোকটাই হলো পিটার, যাকে মূলত এই টাকাগুলো ঘুষ হিসেবে দেয়া হয়েছিল। আর এই সব ক্যাসিনো তৈরির পর নিরাপত্তার জন্য রাবিশো ইয়াকুজা গ্যাংকেও এখানে নিয়ে আসে। এদিকে হানানি গভর্নরের সাথেই ছিল। সে পিটারকে ওই ব্লু প্রিন্টটা দেখিয়ে দেয়। সে বলে যে রাবিশো হয়তো ইল্লিগ্যাল কিছু একটা করতে চলেছে, এই ব্লু প্রিন্টই হলো তার প্রমাণ। পিটার বলে যে আমি এই শহরে থাকতে এখানে খারাপ কিছুই হবে না, আমি এই সব কিছু আবারও রিভিউ করে দেখব যে কার এত বড় সাহস যে সব অবৈধ জিনিসকে অনুমোদন দিয়েছে। এটা বলে সে ব্লু প্রিন্টটা নিজের কাছে নিয়ে নেয়। আর ওই দুই ভাই গাড়িতে ফিরে আসে আর তারা তাদের বাবার হত্যার ব্যাপারে এই সব ঘটনার যোগসূত্র খুঁজতে থাকে। আর তারা সেটা পেয়েও যায়। আর সেটা হলো ওই ব্লু ভ্যানের ড্রাইভার, যাকে মৃত পাওয়া গেছে। সে আসলে গভর্নরের অ্যাকাউন্টেন্ট ছিল। তাদের ধারণা ছিল যে মনিকা আসলে ওয়াল্টারকে রাবিশোর উপরে নজরদারি করার জন্য হায়ার করেছিল। আর রাবিশোর পিছু করতে গিয়েই ওয়াল্টার জানতে পারে যে রাবিশো গভর্নর পিটারকে ঘুষ দিয়ে কত বড় অবৈধ কাজ করতে চলেছে। আর সেই ঘুষের প্রমাণ নিতেই ওয়াল্টার ওই ব্লু ভ্যানে পাওয়া মৃত ড্রাইভার অর্থাৎ পিটারের অ্যাকাউন্টেন্টের কাছ থেকে এইসব মানি ট্রানজ্যাকশনের তথ্য নিয়েছিল। আর কোনো রকমে হয়তো পিটার এই ঘটনাটা জানতে পারে আর সে রাবিশোকে ফোন দিয়ে তার মাধ্যমে ইয়াকুজা গ্যাংকে দিয়ে আগে ওই অ্যাকাউন্টেন্টকে মারে। আর তারপর সে মারে ওয়াল্টারকে, যাতে করে সকল প্রমাণ লোপাট হয়ে যায়। কিন্তু ওয়াল্টার মরার আগে একটা পার্সেল তার ছেলেকে পাঠিয়েছিল, তাই ওই তথ্যগুলো খোঁজার জন্য জনির কাছেও ইয়াকুজা মেম্বারদেরকে রাবিশো পাঠিয়েছিল। তো সব কিছু তাদের কাছে ক্লিয়ার হবার পরে তারা সবাই বাড়িতে পৌঁছে যায়। আর ঘরে গিয়ে জেমস তার পরিবারকে ডাকে, কিন্তু সে কোনো সাড়া শব্দ পায় না। সে দেখতে পায় যে তার ঘরের জিনিসপত্রগুলো ভাঙা আর তার ফোনটাও মেঝেতে পড়ে আছে। সে দৌড়ে চলে যায় আর বাচ্চাদের বাথরুমের ভেতরে লুকিয়ে থাকতে দেখে। সে কিছুটা শান্তি পায়, কিন্তু তার বাচ্চারা তাকে জানায় যে কিছুক্ষণ আগে একদল গুন্ডা বাড়িতে হামলা করেছিল আর তারা ইলাকে ধরে নিয়ে গেছে।
তখনই জনির কাছে রাবিশোর পাঠানো একটা ভিডিও চলে আসে, যেখানে তারা দেখতে পায় যে রাবিশো, হানানি আর ইলা দুজনকেই ধরে ফেলেছে। এখন রাবিশো বলে যে তোমাদের এখন ওই ড্রাইভটা এখানে নিয়ে আসতে হবে, নইলে এই দুজনকে জ্যান্ত পাবে না। মেসেজটা এখানে শেষ হয়ে যায় আর প্রচণ্ড রাগে দুই ভাই জেমসের অস্ত্রের মজুদখানায় চলে যায়। আসলে জেমস ট্রেনিংয়ের পাশাপাশি এইসব হাইটেক অস্ত্রগুলো মজুদ করে রেখেছিল, তো সেখান থেকে তারা দরকারি সকল অস্ত্র আর জিনিসপত্র একটা ব্যাগে ভরে নেয়। এরপর তারা রাবিশের ম্যানশনে পৌঁছায় আর সাইলেন্সার ব্যবহার করে এক এক করে তারা সকল গার্ডদেরকে শেষ করে দেয়। তারা বাড়ির আরও ভেতরের দিকে এগিয়ে যায় আর গাড়ির অ্যালার্ম বাজিয়ে তারা গার্ডদের মনোযোগ অন্যদিকে সরায় আর তারপর তাদের সবাইকে উড়িয়ে দেয়। জেমস ঘরের ভেতরে একজন লোককে কাঁচ ভেদ করে গুলি চালিয়ে দেয়, কিন্তু কাঁচটা বুলেট প্রুফ ছিল বলে গুলিটা এপার ওপারে যায় না। কিন্তু ওই বোকা লোকটা ওই গুলি কে চালিয়েছে সেটা দেখার জন্য কাঁচের জানলাটা খোলার সাথে সাথে জেমস তাকে মেরে ফেলে। এরপর তারা সবগুলো গার্ডের লাশগুলোকে টেনে ওই পুলের ভেতরে ফেলে দেয় আর তারপর হঠাৎ করে রাবিশোর রুমের ভেতরে লাইটস চলে যায় আর একজন লোক সুইচ চেক করতে গেলে দেখতে পায় যে তারগুলোকেও কেটে ফেলেছে। এরপর সে লাশে ভর্তি পুলটা দেখতে পায় আর সবাইকে ওয়ার্ন করতে চলে যায়, কিন্তু সে কিছু বলার আগেই চাকু দিয়ে তার গলা কেটে ফেলা হয়। জনি এখানে একটা কল ধরে আর সে বলে যে আমি 1 সেকেন্ডের মধ্যেই তোমার সঙ্গে দেখা করছি, এটা বলে সে ফোন কেটে দেয়। তো যাই হোক, এদিকে ইয়াকুজা গ্যাং লড়াই করার জন্য একেবারে তৈরি ছিল আর রাবিশও তাদেরকে সব ধরনের ধ্বংসলীলা চালানোর অনুমতি দিয়েছিল। তো এদিকে হলওয়ের মধ্যে জেমস ওই লোকগুলোর মুখোমুখি হয়ে যায় আর তাদের মধ্যে ভয়ঙ্কর একটা লড়াই শুরু হয়ে যায়। জেমস একের পর এক সবাইকে শেষ করতে থাকে আর এই লড়াই ধীরে ধীরে আরও লম্বা হতে থাকে। আর শেষমেশ জেমস একজন লোককে হলের মধ্যে ফেলে দেয় আর জনি তার সাথে এসে যোগ দেয়। তারা একটা রুমে পৌঁছে যায় আর সেখানে মেয়েদেরকে মুক্ত করে দেয়। তারা দ্রুত এখান থেকে চলে যেতেই থাকে, কিন্তু ঠিক তখনই জনি বলে ওঠে যে আমি এই হিসেবটা পুরোপুরি শেষ করতে চাই। আর এই কথা শুনে ইলাও রাজি হয়ে গিয়েছিল, তাই সে জেমসকে থামিয়ে দিয়ে বলে যে আমাদের ওদেরকে একটা উচিত শিক্ষা দেওয়া উচিত, যাতে করে ওরা বুঝতে পারে যে ওরা ভুল পরিবারের সঙ্গে পাঙ্গা নিয়েছে। এখন জনি রাবিশোকে খুঁজতে চলে যায় আর অন্যদিকে জেমস নাকামুরার ফায়ারিংয়ের মুখে পড়ে যায়। জেমসের সঙ্গে নাকামুরার মারাত্মক গানফাইট শুরু হয়ে যায় আর অপরদিকে জনি বুঝতে পারে যে রাবিশো এখান থেকে পালানোর চেষ্টা করছে। সে দ্রুত তাকে ধরতে চলে যায় আর জনি তাকে ধরে মেরে তার সঙ্গে হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটের জন্য ডাকতে থাকে। এরপর তারা হাতাহাতি লড়াই শুরু করে দেয় আর অন্যদিকে নাকামুরোর গুলি শেষ হতেই সে তার তলোয়ার নিয়ে লড়াই শুরু করে দেয়। আর এখানে তাদের মাঝের এই লড়াইটা ছিল সেরা, কারণ আলটিমেটলি জেমস একটা বড় অস্ত্র দিয়ে নাকামুরোকে আঘাত করে আর তারই তলোয়ার ছিনিয়ে নিয়ে তাকেই মেরে ফেলে। তো যাই হোক, এদিকে আবার জনিকে রাবিশো মারতে মারতে একটা হুকের সাথে আটকে তাকে এখান থেকে টেনে নিয়ে যেতে থাকে। জনি বেশ দুর্বল হয়ে পড়ে আর এখন রাবিশো জনিকে গুলি করতে যাবে, কিন্তু ঠিক তখনই জেমস সেখানে পৌঁছে যায়। তবে আগে জনি সেখানে একটা গ্রেনেড ধরে ফেলেছিল আর রাবিশোকে সে একটা পিন দেখায়, অর্থাৎ সে গ্রেনেডের পিন খুলে ফেলেছে। রাবিশো তো ভয়ে গুলি চালাতে যাবে, কিন্তু তখনই সেখানে এক ভয়ঙ্কর ব্লাস্ট হয় আর রাবিশো সেখানেই মারা যায়। জনি পানির ভেতরে পড়ে যায় আর জেমস দ্রুত তার ভাইকে সাহায্য করার জন্য দৌড়ে পানিতে ঝাঁপিয়ে পড়ে আর অনেক কষ্টে সে তার ভাইকে বাঁচিয়েও নেয়। তো এখন পরদিন সকালে পুলিশ মেহর অফিসে পৌঁছে যায় আর তাকে অ্যারেস্ট করে নেয়, কারণ এই দুই ভাই সকল প্রমাণ পুলিশকে দিয়ে দিয়েছিল। আর এখন জেলে যাবার আগে পিটার তার অনুসারীদেরকে তাকে সাহায্য করার জন্য উস্কে দেবার চেষ্টা করে, কিন্তু সবাই তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। এরপর এই পুরো ফ্যামিলি একটা বিচের ধারে সেলিব্রেট করতে চলে যায় আর জনি তখন তার মায়ের স্মৃতিচারণ করে সবাইকে কিছু বলতে থাকে। আর ঠিক সেই সময় মিস্টার কে সেখানে পৌঁছে যায়, যে ছিল সিন্ডিকেটের সবচেয়ে বড় মেম্বার। সে এখানে জনিকে বলে যে দেখো, শহরের বেশিরভাগ ইল্লিগাল জুয়া সিন্ডিকেটই চালায়, কিন্তু তারা কখনোই এই ব্যাপারটাকে লিগ্যাল বানিয়ে এলাকার সবাইকে ধ্বংস করতে চায়নি। কিন্তু ইয়াকুজা গ্যাং রাবিশোর সাথে হাত মিলিয়েছিল যাতে করে তারা আমাদের বিজনেসের ভেতরে ঢুকতে পারে আর জুয়াকে লিগ্যাল করে নিতে পারে। মিস্টারকে আরও বলে যে আমি আসলে সরাসরি ইয়াকুজা গ্যাংয়ের সাথে কোনো ঝামেলায় জড়াতে চাইনি, এই জন্যই আমি খুবই স্মার্টলি জনিকে এইসব ঝামেলার ভেতরে ঢুকিয়ে দিয়েছিলাম, যাতে করে আমার এই কাজটা হাসিল হয়ে যায়, ইয়াকুজা গ্যাং ধ্বংস হয়ে যায়। এরপর মিস্টার কে জনির হাতে একটা কাগজ ধরিয়ে দেয়, যেটার উপরে ওই লোকটার নাম লেখা ছিল যে কিনা জনির মাকে মেরেছিল।
আর ওই লোকটা তাদের সিন্ডিকেট মেম্বারের মধ্যে কেউ ছিল না, হতে পারে সে ইয়াকুজা গ্যাংয়ের বা অন্য কোনো গ্যাংয়ের, সেই ব্যাপারে আমাদের কিছু জানানো হয় না। তো এই কাগজটা দিয়ে মিস্টার কে এখান থেকে বেরিয়ে যায় আর জনি ফিরে আবারও জেমসের কাছে চলে যায় আর তাকে ওই কাগজটা দেখায়। জেমস ওটা দেখে বলে যে আমি আগে তোমার সাথে কখনোই কোনো কাজে যেতে পারিনি, কিন্তু এখন তুমি যেই সিদ্ধান্ত নেবে আমি তোমার পাশে অবশ্যই থাকবো। জনি বলে যে আমি সবসময় আমার বাবার সঙ্গে বন্ধুত্ব করতে চেয়েছিলাম, কিন্তু সেই সুযোগটা কখনোই পাইনি। আজকে তোমাকে পেয়ে আমার যেন সেই অভাবটা পূরণ হয়ে গেল। তো জেমস তাকে বলে যে তুমি কি কখনো ভেবে দেখেছিলে যে ওয়াল্টার ওই ফ্ল্যাশ ড্রাইভটা কেন তোমাকেই পাঠিয়েছিল, আমাকে কেন নয়? তো এখানে জেমসের মনে হয় যে হয়তো এই বাহানায় সে জনিকে আবারও এই ঘরে ফিরিয়ে আনতে চেয়েছিল। তো এরপর তারা দুজনেই ফিরে চলে যায় তাদের ফ্যামিলির কাছে আর ওই কাগজটা আগুনের ভেতরে ছুঁড়ে ফেলে দেয়, কারণ তারা সেই নামটা মুখস্থ করে ফেলেছিল। তারা হয়তো পরবর্তীতে ওই লোকটাকেও মারার জন্য কোনো মিশন পরিচালনা করবে, সেটা যদি পরবর্তীতে কোনো পার্ট আসে আমরা জানতে পারবো। তো এই ঘটনার সাথে সাথেই মূলত গল্পটা এখানে শেষ হয়ে যায়। কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।